বৃহত্তম নগরী দেশের রাজধানী এই ঢাকা শহর। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি আর রাজনীতি সবকিছুই নিয়ন্ত্রিত হয় এই শহর থেকেই। জীবিকার তাগিদে এই শহরে যেমন নিত্য লাখো মানুষের আসা যাওয়া, তেমনি জীবনে কিছু করার আশায় কোটি পরিবারের বসবাস। জীবিকার তাগিদে অনেক স্বপ্ন নিয়ে বেশ কয়েক বছর আগে কুমিল্লা থেকে ঢাকায় আসেন ফাতেমা দম্পতি। দুজন মানুষের সংসার, তাই রাজধানীর মিরপুরে ছোট্ট একটি বাসা ভাড়া নেন তারা। এরই মধ্যে একটি কাজ পেয়ে যান স্বামী। শুরু হয় তাদের জীবন সংগ্রাম। সবকিছু মিলিয়ে বলা চলে ভালোই চলছিল তাদের সংসার, তবে অভাবের তাড়নায় মাঝে মাঝেই ঝগড়া হতো দুজনের মধ্যে। গ্রিল মেকানিক হিসেবে কাজের সুবাদে প্রায় সময় স্বামীকে বাসার বাইরেই থাকতে হতো, আর ফাতেমা বেশিরভাগ সময় একা থাকায় অনেকের সাথে মোবাইল ফোনে কথা বলা শুরু করেন। হাজারো স্বপ্ন নিয়ে রাজধানী ঢাকা শহরে আসা এই বুলু ফাতেমা দম্পতির সম্পর্কের মধ্যে এক কালো আধারের জন্ম নেয়। নিঃসঙ্গতার অপূর্ণতাকে পূর্ণতা দিতেই ফাতেমা নানান সময় নানান জনের সাথে ফোনে কথা বলা শুরু করে, যার সুবাদে একজনের সাথে পরিচয় হয় ফাতেমা। এরপর ফাতেমার সাথে যা ঘটেছিল তা জানলে আপনিও শিউরে উঠবেন। সময়ের অসঙ্গতির এবারের পর্বে থাকছে তারই আদ্যপান্ত। সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। ফোনে কথা বলার এক পর্যায়ে গোপনে একদিন সেই পুরুষের সাথে দেখা করেন ফাতেমা। বেশ ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে জাফরের সাথে। এদিকে জাফর রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টসের সুপারভাইজার পদে কাজ করেন। পাশাপাশি স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন মিরপুরেই। তবে স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি ফাতেমার কাছে গোপন রাখে জাফর। প্রেমিকাকে কাছে রাখতে তার গার্মেন্টসেই কাজে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এমনিতেই ফাতেমার অভাবের সংসার, তাই ৭-৫ ভেবে স্বামীকে রাজি করিয়ে জাফরের প্রস্তাবে রাজি হয়ে যান ফাতেমা। যোগ দেন সেই গার্মেন্টসে। আস্তে আস্তে তাদের সম্পর্ক রূপ নেয় গভীর প্রেমে। চলতে থাকে কাজ শেষে গোপনে প্রেমিকার সঙ্গে দেখা করা ও ঘুরতে যাওয়া। বেশ ভালোই চলে তাদের গোপন প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন সংসার করার পর অবশেষে এই বুলু ফাতেমা দম্পতির মাঝে একটি ফুটফুটে সন্তানের জন্ম নেয়। নতুন সন্তানের আগমনে বেশ আনন্দ মুহূর্ত শুরু হয় তাদের সংসারের মধ্যে। একদিকে আনন্দ ঘন মুহূর্ত পার হচ্ছে, ঠিক বিপরীত দিকে চলছে এই ফাতেমা এবং জাফরের অবৈধ সম্পর্ক। এদিকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে একটি হৃদয় বিতরক ঘটনার জন্ম নেয়। এই মিরপুর দিয়াবাড়ি সড়কের ঠিক মেট্রো স্টেশনের পিলারের নিচে একটি ৫ থেকে ৬ মাস বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। ৬ ডিসেম্বর ২০২৪ জুমার দিন দুপুরবেলা হওয়ায় মিরপুর দিয়াবাড়ি সড়ক অনেকটাই শুনশান। একজন ভবঘুরে লোক সড়কটির লেকের পাশে ঘুরতে ঘুরতে কাপড়ের ব্যাগ পরে থাকতে দেখতে পান। কৌতূহল বশে ব্যাগটি খুলে দেখতে পান ছোট্ট ফুটফুটে এক শিশুর নিথর দেহ কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় রয়েছে। চিৎকার দিয়ে কান্না করতে থাকে ভবঘুরে লোকটি। এরই মধ্যে সে সড়ক দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য দেখে কয়েকজন মানুষ এগিয়ে আসেন। তাদের মধ্যে একজন 999-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। একটা বাচ্চার লাশ পাওয়া গেছে বলে 999 থেকে জানিয়েছে। দ্রুত আমাদের হচ্ছে কিলো 77 টিমটা আছে, ওটা ওখানে পাঠান। স্যার আমি এই মুহূর্তে এখনই স্যার ফোর্স নিয়ে ওখানে যাচ্ছি স্যার। উদ্ধার করে শিশুটির মরদেহ। উপস্থিত অনেকের সাথে কথা বলে, কিন্তু কেউ চিনতে পারেন না শিশুটিকে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এদিকে শিশুটির গলায় আঘাতের দাগ থাকায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। দুপুর অনুমান 3:30টার দিকে আমার মোবাইল টিম ছিল, কিলো মোবাইল টিম ছিল, তারা টহলরত অবস্থায় একটা ওয়্যারলেসে জানতে পারে যে মেট্রো রেলের 124 নম্বর পিলারের নিচে একটা অজ্ঞাত বেবির লাশ পাওয়া গেছে, একটা কাপড়ে মোড়ানো অবস্থায়। সঙ্গে সঙ্গে অফিসার ইনচার্জ মহোদয়কে ব্যাপারটা অবহিত করে একটা টিম নিয়ে ঘটনাস্থলে দ্রুত আসি আমরা স্যারকে নিয়ে। এসে লাশের সুরতহাল করি। লাশের গলায়
মানে দাগ ছিল, পেছন দিকে একটু দাগ ছিল। তারপর সন্দেহ হয় আমরা যে এটা মনে হয় কোনো মার্ডার হবে। সঙ্গে সঙ্গে আমরা লাশটাকে মানে মৃত্যু সঠিক কারণ নির্ণয় করার জন্য আমরা পোস্টমর্টেম করতে মর্গে পাঠাই। পরে আমরা লাশের মৃত্যু নিয়ে সন্দেহ থাকার কারণে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ বাদী হয়ে একটা মামলা রুজু হয়, মার্ডার মামলা রুজু হয় অজ্ঞাত আসামি করে। শিশুটির পরিচয় শনাক্তে দেশের বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টেলিভিশন ও পত্রিকায় প্রচার করা হয়, তবে কোথাও থেকে কোনো ইতিবাচক উত্তর মেলে না। বাচ্চাটা যখন পরিচয় শনাক্ত হয় নাই, সেই ক্ষেত্রে পরিচয় শনাক্তের ক্ষেত্রে আমরা ডিএমপি, পুরা ডিএমপি এবং ডিএমপির আশপাশ এলাকা এবং ওসি সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা এই হত্যার বিষয়ে কোনো নিখোঁজ জিডি বা বাচ্চার ছবি দিয়ে প্রত্যেকটা থানাতে নিখোঁজ জিডি হয়েছে কিনা বা কোনো মামলা হয়েছে কিনা এই সংক্রান্ত ওসি সমগ্র বাংলাদেশকে আমরা এটা একটা চিঠি ইস্যু করি। ঘটনার দিনই বিভিন্ন টিভির স্কলে আমরা এটা দেখাইছি যে অজ্ঞাত একটা শিশু পাওয়া গেছে এরকম মৃত অবস্থায়, এবং আমরা বিভিন্ন পত্রিকা, যেটা লোকাল এবং জাতীয় পত্রিকা যেগুলো ছিল, বিভিন্ন সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতার মাধ্যমে এই পত্রিকাগুলোতেও আমরা দিয়েছিলাম। আমরা চেষ্টা করছি যে একটা নাবালক শিশু মানুষ কথা বলতে পারে না, চলতে পারে না, বুঝাইতে পারে না, অথচ তাকে হত্যা করলো কেন, এটা আমাদের খুব পীড়া দিয়েছে আর কি। ছোট্ট নিষ্পাপ শিশুটিকে নির্মমভাবে হত্যা করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেয় পুলিশ। মিরপুর জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদন্তের দিক নির্দেশনা দিয়ে দ্রুত সমাধানের নির্দেশ দেন। যেহেতু এখানে রাস্তায় যাওয়া এবং আসার দুইটা রাস্তায় আছে, তাহলে আমার এমন একটা পয়েন্ট খুঁজতে হবে যেখান থেকে হচ্ছে গিয়ে ওই রাস্তায় চলাচলের ভিডিও ফুটেজ বা কোনো সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যায়। স্টেশনটা আছে স্যার, স্টেশনে আমাদের যে সিসি ক্যামেরাগুলো আছে, এই সিসি ক্যামেরাগুলো আমাদেরকে যাচাই করতে হবে এরকম কোনো ব্যাগ নিয়ে ওই দিক থেকে আমাদের ডিওসিসের দিকে আসছে কিনা। আচ্ছা, আদিল সাহেব আপনার কি মতামত বলেন? স্যার, আমার মতামত হচ্ছে উত্তরা পশ্চিম থানা প্লাস মিরপুর মডেল থানা, তারপর রূপনগর থানা যদি আমরা সঠিকভাবে তাদের মেসেজ দিতে পারি এবং আমরা এই সময়ের মধ্যে কোনো বাচ্চার নিখোঁজ আছে কিনা এই তথ্য নিতে পারি, তাহলে মনে হয় ফাইন্ড আউট করতে পারবো স্যার। হোল ডিএমপির মধ্যে আমরা হচ্ছে জিনিসটা আমরা সার্চটা আমরা করি আর কি, প্রত্যেকটা থানার মধ্যে আমরা একটু চিঠি পাঠাই, আমরা জিডি মিসিং জিডি কোনো হয়েছে কিনা এই বিষয় নিয়ে, ঠিক আছে? ফুটফুটে শিশুটির পরিচয় কি, কোথায় আছে তাদের বাবা মা, কেমনই বা আছেন, তারা কি আদৌ জানেন তাদের সেই নিষ্পাপ আর ছোট্ট শিশুটি দুনিয়াতে আর নেই? এই শিশুর পরিচয় শনাক্তে পুলিশের সর্বোচ্চটুকু সোর্সকে কাজে লাগায় তারা। কি শুনছেন আপনি? আমার কি শুনছেন? আমি তো সবই শুনলাম, তুমি কার সাথে পরকে করতেছো। ওদিকে ফাতেমার পরকীয়া প্রেমের বিষয়ে সন্দেহ করে স্বামী, এ নিয়ে তাদের মধ্যে বেশ ঝগড়া হয়। বিষয়টি ফাতেমার পরিবার পর্যন্ত আগায়, পরে ক্ষমা চেয়ে আবারও সংসার শুরু করে ফাতেমা। তবে স্বামী ঠিকমতো কাজ করতে না পারায় অর্থনৈতিক টানাপোড়া শুরু হয়। অনেক সময় সন্তানের দুধের টাকাও থাকে না। যখন অভাবের মধ্যে দিয়ে দিন কাটছিল তখন স্বামী একটি কাজ পান। 15 দিনের জন্য কাজে চলে যান স্বামী। আর এই সুযোগে আবারও সেই পরকীয়া প্রেমিক জাফরের সাথে যোগাযোগ শুরু করেন ফাতেমা। সবার চোখ ফাঁকি দিয়ে চলতে থাকে ফাতেমার বাড়িতে জাফরের যাওয়া আসা। 15 দিন পর বাড়ি ফিরে আসেন স্বামী। মেয়ে গ্রামের বাড়িতে আসছে। বাড়ি ফিরেই তার ফুটফুটে কন্যা সন্তানকে দেখতে চান তিনি, অথচ ফাতেমা বলেন তাদের মেয়েকে তিনি মায়ের বাসায় রেখে এসেছেন। এইভাবেই কেটে যায় 2টি দিন। তারপরও ফাতেমা যখন তাদের কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসে না, তখন অনেকটা সন্দেহ হয় স্বামী বুলুর। কোথায় গেলেন তাদের সন্তান, কেন নিয়ে আসছে না ফাতেমা, এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তাদের মাঝে। রাগ করে বাড়ি ছেড়ে চলে যান ফাতেমা। কোথায় গেলেন ফাতেমা, আর কোথায় বা আছে তাদের সেই ফুটফুটে কন্যা সন্তানটি? ফাতেমার পরিবারের সাথে যোগাযোগ করে সবকিছু বলে দেন স্বামী। পরবর্তীতে তার স্বামী ও ফাতেমার পরিবারের সদস্যরা কৌশলে ফাতেমাকে ফিরিয়ে আনেন। এদিকে বাসায় ফিরতেই ফাতেমার মোবাইলে কল আসে। ফোন রিসিভ করলেও বিপরীত দিক থেকে কেউ কথা বলেন না। হ্যালো হ্যালো, কে? কার নাম্বার এটা তো বললাম না, হঠাৎ করে কল।
সন্দেহবশে ফাতেমাকে দিয়ে কথা বলাতে এই উপাস থেকে কথা বলেন জাফর। ধরা পড়ে যায় ফাতেমা জাফরের পরকীয়া প্রেমের সম্পর্ক। একদিকে পরকীয়া প্রেমের সম্পর্ক, আরেকদিকে মেয়ের কোনো খোঁজ নেই। এ নিয়ে তুমুল ঝগড়া শুরু হলে আশেপাশের মানুষ জানতে পেরে বাসার সামনে ভিড় করেন। একদিকে ফাতেমা বুলু দম্পতির মধ্যে চলছে তুমুল ঝগড়া, ঠিক অপরদিকে এক রাতে পুলিশের কাছে একটি ফোন কল আসে, যা কিনা সেই পরিচয়হীন শিশুর সম্পর্কে, যা দেখলে আপনিও শিহরিত হয়ে উঠবেন। পুলিশের এক সোর্স ফোন দিয়ে জানান মিরপুরের এক বাসায় স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে আর তাদের বাচ্চাকেও পাওয়া যাচ্ছে না। জানুয়ারি 2 তারিখে বৃহস্পতিবার রাত্রেবেলা আমাদের সোর্স ফোন করে জানায় যে একটা বাড়িতে মিরপুরস্থ এখানে পল্লবী থানাধীন একটা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল পরিমাণে কলহ চলছে এবং তাদের বাচ্চা একটা ছিল, সেই বাচ্চাটি নিখোঁজ। এই তথ্য পাওয়ার পরে হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের বিগত ডিসেম্বর মাসের যে 6 তারিখে যে একটা শিশু বাচ্চার যে একটা লাশ পাওয়া গেল, এটা সেই ঘটনার সাথে সম্পৃক্ত কিনা। এরপরে দ্রুতগতি ওখানে টিম পাঠানো হলো। সত্যি বলছি। পুলিশ ফাতেমা ও তার পরকীয়া প্রেমিক জাফরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ফাতেমা তার ফুটফুটে মেয়ে সন্তানকে হত্যার বিষয়টি স্বীকার করেন। স্যার আমার ভুল হয়েছে। এটা কোনো ক্ষমার ঘটনা? আপনি বাচ্চাটাকে কেন মারলেন? নিষ্পাপ বাচ্চা, নির্দোষ বাচ্চাকে কেন মারলেন? স্যার আমি সম্পর্ক করার কারণে এরকম হয়েছে, তাছাড়া আমার কোনো ভুল নেই স্যার। বলেন 4 থেকে 5 বছর আগে জাফরের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের পরকীয়া প্রেম চলাকালীন স্বামী কাজে গেলে জাফর নিয়মিত ফাতেমার বাসায় আসা যাওয়া করত। পাশাপাশি বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে জড়াতেন তারা। জাফর বাসায় এলে ফুটফুটের ছোট্ট মেয়ে আমেনা মাঝে মাঝে কান্নাকাটি করত, সেজন্য জাফরের শারীরিক সম্পর্ক করতে সমস্যা হতো। 5 ডিসেম্বর 2024 রাতে ফাতেমার বাসায় স্যুপ নিয়ে আসেন জাফর। স্যুপ খাওয়ার পরে ফাতেমা ঘুমিয়ে গেলে পরদিন সকাল 8টার দিকে ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠে ফাতেমা দেখতে পান তার মেয়ে শুয়ে আছে। চেহারা কালো রং ধারণ করেছে এবং কোনো কথা বলছে না। মেয়ের শরীর ঠান্ডা, পাশে জাফর শুয়ে আছে। ফাতেমা তার মেয়ের নিথর দেহ দেখে চিৎকার করতে চাইলে জাফর তার মুখ চেপে ধরে। জাফর ফাতেমাকে ভয়ভীতি দেখিয়ে ছোট্ট শিশু আমিনার দেহটি চাদর দিয়ে পেঁচিয়ে কাপড়ের একটি শপিং ব্যাগে ভরে মিরপুর দিয়াবাড়ি সড়কের মেট্রো স্টেশনের কাছে লেকের পাশে ফেলে আসেন। কাপড়ে পোড়ানো অবস্থায় একটা অজ্ঞাত বেবির লাশ পাওয়া গেছে। আশেপাশে অনেক লোকজন ছিল, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কেউ বাবুটাকে চিনতে পারেনি। না চিনতে পারার কারণে আমরা সঙ্গে সঙ্গে তাকে আমাদের নিজের জিম্মায় নেই। 3টার দিকে পুলিশ বাচ্চাটার বডি রিকভারি করে। রিকভারির পর থেকে পুলিশের আমরা স্পেশালাইজডভাবে আমরা টিমে রেখেছিলাম শুধুমাত্র এই বাচ্চার এই যে জিনিসটা ক্লুলেস মার্ডারটা, এটা রহস্য সমাধান করার জন্য। আমাদের এখানে থানার যে অফিসার ছিল সাব ইন্সপেক্টর, আমরা সবচেয়ে বেছে যে সবচেয়ে ভালো তাকে আমরা নিয়োগ করেছিলাম এবং সর্বোপরি আমরা ওই এলাকায় যারা যারা মুভ করেছে কী করে এবং সিসি ফুটেজগুলো আমরা চেক করেছি। কন্টিনিউয়াসলি আমরা গিয়ে নজরদারির মধ্যে রেখেছিলাম সমগ্র এলাকা। তারপরে আমরা তো স্থানীয়ভাবে সোর্স নিয়োগ করেছি। এই সোর্সগুলোকে আমরা প্রতিদিন খবরাখবর নিয়েছি। তার খবরাখবরের একটা এই যে ফলাফল গিয়ে আমাদের এই একটা ক্লুলেস চাঞ্চল্যকর একটা বাচ্চার খুনের রহস্য উদ্ধার। ছোট্ট আমেনাকে হত্যার দায়ে ফাতেমা ও পরকীয়া প্রেমিক জাফরের শাস্তি দাবি করেন আমেনার পিতা ও ফাতেমার পরিবার। থানায় এসে ভালো করে আমার মেয়ের ছবি দেখে আমি জানতে পারি যে আমার মেয়ের আরও 1 মাস 3 দিন আগে লাশ পাওয়া গেছে। এর আগে আমি কিচ্ছু জানতাম না যে আমার মেয়েটার কি হয়েছে। এদিন থেকে আমার পাগলের মতো হয়ে গেছি। আমি আমার মেয়েটার অনেক ভালোবাসতাম। আমার মেয়েটার আমি রাত বেরাত কাঁধে নিয়ে আমি ঘুম পাড়াইতাম। আমি চাই যে তাদের বিচার হোক, ঠিক আছে, দ্রুত তাদের বিচার হোক, তাদের ফাঁসি হওয়া উচিত। দেখেন যারাই বলবে ওরা দুজন যে আমার সন্তানটারে শিশু বাচ্চাটারে গলায় টিপ্পা হত্যা করছে, এটা কোনো মানুষের কাজ না। হয়তো মা, হয়তো জননী, ওর তো এটা করা উচিত না। আমি বাবা, আমি দরকার হইলে একটা কিছু করে দিলেও মানুষ মাইনা নিবে, কিন্তু হয়তো মা ওই কীভাবে করলো এই দুধের শিশুটা। আমার শিশুটা দেখতে খুব ভালো ছিল, খুব হাসি খুশি ছিল, কিন্তু সে বেবিটারে কিসের জন্য মারলো। আমার বোন একটু খারাপ, দুলাভাই অনেক জায়গার থেকে ছাড়াই আনছে আমার বোনেরে, কিন্তু তারপরে দুলাভাই রাখে, এটাই শুক্রিয়া, কিন্তু অত বুঝে নাই, বুঝতে
সুখে থাকলে ভূতে কিলাই ওইটা বুঝে নাই সবাই চাই ফাঁসি দিয়ে দিতে আমিও নিজে আমার ফ্যামিলি যারা যারা জানছে সবাই ফাঁসি দিয়ে দিতে আমিও চাই ফাঁসি দিয়ে দিতে শিশু আমিনাকে হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন ফাতেমা। ভিকটিমের বয়স তো আপনারা জানেন আনুমানিক 6 মাসের মতো। আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারণ এত ছোট বাচ্চার কোনোভাবে তো ফিঙ্গার বা আদার্স কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এই পরিচয় শনাক্ত করা একটু দুরূহ। সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করা পারিপার্শ্বিক আরও অনেক বিষয় নিয়ে আমরা প্রথমেই ভিকটিমের পরিচয় শনাক্ত করি। ভিকটিমের পরিচয় শনাক্ত করার পরে আমাদের কাজটা কিছুটা সহজ হয়ে যায়। এই নির্মম হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত থাকতে পারে সেই সন্দেহে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি এবং 2 জনের মধ্যে ইতিমধ্যে একজন নিজেকে সম্পৃক্ত করে অপর আসামিদের নাম উল্লেখ করে বিজ্ঞ আদালতে 164 জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদও তার কাছ থেকে যে ধরনের মানে সে কনফিডেন্টলি বলতেছিল সেটা আমাদেরকে অবাক করেছে। বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2024-এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই 11 মাসে শিশু হত্যার শিকার হন 486 জন ও নির্যাতনের শিকার হন 1036 জন। ধর্ষণের শিকার মেয়ে ও ছেলে শিশুর সংখ্যা প্রতি ত্রৈমাসিকে অর্ধশতাধিক। এ পরিসংখ্যান বলছে আমেনা আসলে একজন নয়, অসংখ্য আমেনা মানুষের নির্মম ও নিষ্ঠুরতার শিকার হচ্ছেন, যাদের নামও আমরা জানছি না, জানলেও মনে রাখছি না। আমেনা আসলে সব শিশুরই প্রতীকী নাম মাত্র। মা এক সন্তানের আশ্রয়স্থল, আর সেই মা যদি শুধুমাত্র শারীরিক সম্পর্কের সুখের জন্য তার নিজ সন্তানকে খুন করে, এটি কতটা নিকৃষ্ট ও জঘন্যতম হতে পারে তা বলার বাহুল্য রাখে না। আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হচ্ছে নতুন কোনো অসঙ্গতি নিয়ে। আবারও ফিরছি, সে পর্যন্ত সময়ের সঙ্গেই থাকুন।